একটু একটু করে টাকা জমিয়ে নিজের শখ স্বপ্নগুলো পূরণ করতে খুব ভালো লাগে জানো তো। নিজে টাকা রোজগার করার স্বাদটাই একটা আলাদা। এই ছোট ছোট শখগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে প্রতিনিয়ত কিন্তু স্ট্রাগল করেই যাচ্ছি। আর স্ট্রাগল না করলে কিন্তু ওই টিনের ঘর থেকে এই বাড়িতে উঠে আসতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। জানো তো এই গরম পড়তে না পড়তে আমাদের এদিকে এত কারেন্টের সমস্যা হচ্ছে, আর তার মধ্যে তো একটু বেলা হলে এই ঘরগুলোতে একটুও থাকতে পাচ্ছি না, নিচের তলা তাও থাকা যাচ্ছে না। শিলিগুড়িতে আমরা থাকতাম তখন তো এত গরমটা পড়তো না, কিন্তু এখন দুর্গাপুরের গরম সবাই জানে যে কিরকম দুর্গাপুর দিকে গরম পড়ে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে আমি ম্যাট্রেসটার উপর এটা কি পাতি। এটা হচ্ছে কাঁথা। এই কাঁথাটা কিন্তু মা নিজের হাতে বানিয়েছে, দুটো পুরনো শাড়ি দিয়ে খুব সুন্দর কাঁথা বানিয়েছে। আমার মায়ের হাতের কাজ খুব সুন্দর। অর্ক ছোটবেলায় যত কাঁথা লেগেছিল মা কিন্তু সব বসে বসে হাতে করে বুনে বুনে করেছিল। এখন আর অত পারে না সত্যি বলতে, কারণ চোখের একটু সমস্যা হয় মায়ের। আমি বাড়িতে ছিলাম না, সেই ফাঁকে দেখছি প্রীতম বিছানার চাদরগুলো সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে, এমনকি বালিশের কভার গুলো চেঞ্জ করে দিয়েছে। জানো তো ঠিক আগের বছর থেকেই ভাবছি আমরা এই গরমটার জন্য এসি কিনবো, কিন্তু এসি আর কেনা হয়ে উঠছিল না। যেহেতু স্বামী স্ত্রী দুজন মিলে আমরা সংসারটা চালাই, আর আমাদের দুজনের উপার্জনেই বিশাল আহামরি কিছু না, তো সেই কারণে সব দিকটা ভেবে শুনে চলতে হয়। আর তার উপরে তো আমাদের একটি ছেলে আছে 8 বছরে, তার পড়াশোনার জন্য জানো তো ফিউচার প্ল্যানিংটাও তো এখন থেকে শুরু করতে হবে, তবে তো গিয়ে সেই সময়কে দাঁড়াতে পারবো। ওই সব কিছু ভেবে না অনেক কিছু বড় বড় খরচাগুলো না করতে পারি না আমরা। কিন্তু আগের বছর না প্রীতম ওইভাবে আমাকে কষ্ট পেতে দেখে আমাকে বলেছিল এই বছর গরমে যেমন করে হোক আমি এসিটা কিনে তোকে দেবো। তাই আগের বছর থেকে একটু একটু করে সেভিংস আমরা করেই রেখেছিলাম যে এসিটা এবছর কিনবো, তার জন্য আমাদেরকে একটা বড় সেভিংস করে রাখতে হবে। আর আমরা বরাবরই একটু প্ল্যানিং করি, সবকিছু কাজ করি। মানে যেমন টিভিটা কিনেছিলাম তখনও প্ল্যানিং করেই করেছিলাম যে এই সময় টিভিটা কেনা উচিত। টিভিটা না কিনে সেই সময় যদি এসিটা কিনতাম কেনা যেত, কোনো অসুবিধাই হতো না। কিন্তু তখন না সবে সবে এই ভাড়া বাড়িতে আমরা এসেছিলাম, আর ভাড়া বাড়িতে জানো তো সবকিছু না ভেবে চিনতে চারিদিকটা করতে হয়। এটাই হচ্ছে সব থেকে বড় ভাড়া বাড়িতে সমস্যা, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা নেই। আমি অনলাইন থেকে 140 টাকা দিয়ে এই কুশনের কভারগুলো কিনেছিলাম। এটা 5টা সেট থাকে, খুব সুন্দর প্রিন্টগুলো দেখো। আর আমার না সাদা জিনিসের প্রতি একটা আলাদা রকম নেশা আছে, তোমরা তো সবাই জানো। মিলে যাচ্ছি চোখের ডক্টর দেখাতে। অরুণিন্দা ভাবছিলাম ডাক্তার দেখাবো হচ্ছে না। আমার তো সমস্যা হচ্ছে দূরে, আর ওরও সমস্যা হচ্ছে কারণ চোখের লেন্সটার সামনে পুরোপুরি স্ক্যাচ পড়ে গেছে আর লেট হয়ে গেছে। চলো। প্রীতম আর অর্ক দুজনেরই চোখের সমস্যাটা আবার বেশ হচ্ছিল, সেই একটা কারণের জন্য কিন্তু ওরা দুজন আজকে ডাক্তারটা দেখাতে গেছে। আর আমার চোখের ডাক্তার এখন আলাদা, তার কারণে আমার চোখে কিছুদিন আগে তোমরা দেখেছিলে শিলিগুড়িতে একটা রক্ত জমাট বেঁধেছিল, সেটার পর থেকে না আমি চশমা পড়তে পারি, অনেক কিছুই রেস্ট্রিকশন আছে, তো যেগুলো আমার করা বারণ আছে সেগুলো আমি করতে পারি না। আর অর্ক তো তোমরা শুনেইছো ওর জন্মগতই একটা পাওয়ার ছিল, কিন্তু সেটা আমি যেহেতু জানতাম না। যেটা বটে সেটাই বলবো। আমি জানি না, কি জানিস? আমি বুঝতে পারছি না এই গ্লাসটার জন্য। গ্লাসটা না তোকে যখন নেক্সট টাইম পড়ালো সেকেন্ড টাইম ঠিক করে বুঝতে পেরেছিলি তো? বলতে পারলি তো? দুটো চোখে ঠিক করে দেখছিলি তো? হ্যাঁ দেখাচ্ছিলাম। সেকেন্ড টাইমটা ওই যে ওই গ্লাসটা ছিল ওটা বড় বড় দেখিয়েছিল আমাকে, নাহলে বুঝতাম না। ওরকম একটা গ্লাস কিনা ছোটবেলায় জানো তো আমি চশমা পরার জন্য এতটাই উতলা ছিলাম, ভুলভাল পাওয়ার বলে দিতাম ডাক্তারকে, কারণ সব বান্ধবীরা চশমা পরতো আর আমি চশমা পরতাম না। ওইটা যেন কেমন একটা লাগতো, আর সেই চশমা পরার নেশা, সেই কারণে আমি ডক্টরকে বলতাম পড়তে গেলে আমারও একটু অসুবিধা হচ্ছে, চোখে একটু কম কম দেখছি। এখন আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে, তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো এখন যাব, দামগুলো দেখতে যাব, তারপরে কিনবো। এখনই যে কিনতে যাচ্ছি তা না, এখন গিয়ে একটু দামটা দেখবো, তারপরে কাল পরশু করে দেখি পারি কিনা। যদি দামের মধ্যে হয় তাহলে আমরা নিয়ে চলে আসবো, এই আর কি ব্যাপার। তো চলো রেডি হয়ে আছি, প্রীতম আসলেই আমরা বেরিয়ে যাব। সবার আগে আমি এসেছিলাম চশমার দোকানে, অর্ক চশমাটা করাতে দিতে এসেছিলাম। তার কারণ একটা গুড নিউজ দিই, অর্কর যে দূরের পাওয়ারটা ছিল সেটা একদম মাইনাস হয়ে গেছে, মানে একদম ঠিক হয়ে গেছে। আর যে কাছের পাওয়ারটা ছিল সেটা এখন আছে, সেই কারণে জানো তো ওর পাওয়ারটা চেঞ্জ হয়েছে।
আর আগে লেন্স কাটতে গিয়ে যে দুটো ফ্রেম কিনে দিয়েছিলাম তার মধ্যে একটা ভেঙে ফেলেছে আর একটাকে চিবিয়ে সর্বনাশ করে ফেলেছে, সেই কারণে আবার একটা নতুন ফ্রেম কিনতে এসেছি। কিন্তু আর এবারে ভুল করিনি, আর কোনো দামি ফ্রেম দিইনি, একটাই চশমা দিয়েছি, তাও পাতি ফ্রেমের দিয়েছি, কারণ আমি জানি এটা বেশি দিন থাকবে না ওর কাছে। আসলে তখন তো অর্ক ভীষণ শান্ত ছিল, চুপচাপ ছিল, এখন তো যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, সব জিনিসই জানো তো দাঁতে চেবাচ্ছে আর সব চিবি নষ্ট করে দিচ্ছে। আগে চশমাটাও তাই করেছে। আর আমাকে বলেছিল লেন্স কাট থেকে যে ওদের নাকি লেন্সের মধ্যে কোনো রকম স্ক্র্যাচ পড়ে না, বাট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একদমই ভুল কথা, ওদের লেন্সে ভালোই স্ক্র্যাচ পড়ে, যেটা অর্কর আর প্রীতমের দুজনেরই পড়েছিল। আচ্ছা, এতগুলো যে ও ফ্রেম পড়লো তার মধ্যে কোন ফ্রেমটা পরে ওকে সুন্দর লাগছে আমাকে একটু জানিও তো। ওকে তো মোটামুটি সব ফ্রেমই ভালো লাগছিলো, বাট ওর মুখের মধ্যে জানি না কেন এই ফ্রেমগুলো একটু বেশি বড় লাগছিলো। এই ফ্রেমটা ওর নেওয়ার খুবই ইচ্ছা ছিল। এবার অর্করটা হয়ে গেছে, এবার প্রীতমেরটা দেখছি। প্রীতমের পাওয়ার বেশ বেড়ে গেছে জানো তো, সেই কারণে আবার ওকে আবার চশমাটা চেঞ্জ করতে হলো। যাদের চোখে পাওয়ার আছে তাদের তো বছরে একবার করে আই চেক আপ খুবই দরকার, কিন্তু আমার শরীর খারাপের জন্য ওরা চেক আপ করাতেই পারছিল না। দেন তারপরে চলে এসেছিলাম আমরা এসি দেখতে। প্রথমে ভেবেছিলাম 1 টনের এসিতে চলে যাবে, তারপরে যেহেতু আমাদের রুমটা অনেকটাই বড়, অনেকেই আমাকে বললো, মানে অনেকেই আমাকে সাজেস্ট করলো যে 1 টনের নিও না, 1.5 টনেরটা তাও ঠিক আছে। আর যেহেতু ভাড়া বাড়ি, পরবর্তীকালে যদি রুমটা বড় হয় বা কোনো সময় যদি আমরা নিজেদের বাড়িও করি তখন তো 1 টনের এসিতে কিছু হবে না। আমাকে এটাই বোঝাচ্ছিল ওখানে সবাই যে নিলে 1.5 টনেরটাই না। আর এসি কিনবো বলে অর্কর খুশিটা একবার দেখো, অর্ক একদম গরম সহ্য করতে পারে না। তো আমরা 2-4টা দোকান ঘুরে দেখছিলাম কোথায় কতটা বাজেটে একটু কম হয়, সেটাই আর কি দেখছিলাম। আমরা কিন্তু ভেবেই গেছিলাম যে আজকেই কিন্তু বুক করে দিয়ে চলে আসবো, আর 2 দিন পর হয়তো চলে আসবে এসিটা, এটা ভেবেই কিন্তু আমরা আসলে ঘর থেকে বেরিয়েছিলাম। আমরা যেই কোম্পানিটা নেব ভেবেছিলাম তার থেকে এখন ভোল্টাসে শিফট করলাম, কারণ দেখছি এখন ভোল্টাস, তারপরে কেরিয়ার অ্যান্ড হেটাচি এই সবগুলোই বেশ চলছে। হেটাচি তো খুবই ভালো কোম্পানি, বাট কি বলতো বাজেটটা একটু বেশি হয়। দেন তারপরে আমরা বাড়ি চলে এসেছি। আমরা কালকে গিয়ে ভেবেই রেখেছিলাম যে এসিটা একদম বুক করে দিয়ে চলে আসবো। এইদিকে আমাদের ভোল্টেজের বড্ড আপ ডাউন হয়, সেই কারণে জানো তো আমাদেরকে একটা আলাদা করে স্টেবিলাইজারও নিতে হবে। আর সেই স্টেবিলাইজারটার দাম প্রায় 8,000 টাকা 9,000 টাকার কাছাকাছি। কিন্তু আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই কাকুর সাথে এসে ডিসকাস করতে কাকু বলল আমাদেরকে কিছুদিন দাঁড়িয়ে যেতে, এখন যেন এসিটা আমরা না নিই। তো সেই কারণে আমরা ভাবলাম ঠিক আছে 2 দিন আমরা পর এই ডিসিশন গুলো নেব। আর বাইরে বেরিয়েই দেখি খুব সুন্দর ঝড় বৃষ্টি হয়েছে। আর যেহেতু রাতের কোনো খাবার করে দিয়ে যায়নি, সেই কারণে ভেবেছিলাম বাড়িতে এসে রান্না করব। এখন বানাচ্ছি হচ্ছে আলুর দম। এই আলুর দমটা একটু মানে আলাদা করে বানাই, মানে তরকারিটা একটু আলাদা করে বানাই। এখানে ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিলাম দেখলে, তার মধ্যে একটু আদা থেতো করে দিলাম, একটু রসুন থেতো করে দিলাম, দিচ্ছি নুন আর একটু হলুদ। এইগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটাকে, মানে একসাথেই ভাজা হবে আদা রসুন তারপরে আলু শুকনো লঙ্কা জিরে সব কিছু। সকালে একটু পেঁয়াজ কুচি বেঁচে গিয়েছিলো, ফ্রিজে রাখা ছিল, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে কিন্তু তেমন কিছু মশলা পড়ে না, পেঁয়াজটা না দিলে না দিতেও পারো, আমার কাছে একটু বেঁচেছিল তাই দিয়েছি। আর এর মধ্যে টমেটোটা একটু পড়ে, কিন্তু টমেটো আমার কাছে একটা ছিল, সেই জন্য একটা টমেটোই আমি কিন্তু দিয়েছি। ব্যাস, এর মধ্যে আর কিছু দিতে হবে না। একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু ছাপু ছাপু জল দিয়ে এটাকে একটু কষি রান্না করতে হবে, তাহলেই আলুর দমটা রেডি হয়ে যাবে। আর এখন ভেবেছিলাম আমরা রুটি করব, তারপরে দেখলাম যে রুটি না খুব ঝামেলা, প্রচুর ঝামেলা লাগে। একটা রুটি কররে শেকড়ে বেলোরে, তার থেকে লুচিটা খুব সহজ। আমি ভাবলাম আটা লুচিই করে দিই, আর আমরা তো আটাটা খাই, আমরা তো এমনি তো ময়দাটা খাই না, সেই কারণে ভাবলাম আটা লুচিটা করে দিই। আটা লুচি আর আলুর তরকারি খেয়ে নেওয়া হবে। আর বৃষ্টিও হয়েছে, ওয়েদারটা বেশ সুন্দর করে দিয়েছে জানো তো। আমার যখনই কোনো কিছুর জন্য কষ্ট হয় আমি কাউকে বলি না, আমি ভগবানকে বলি, ঠাকুরকে বলি। আমার ঠাকুরের প্রতি অগাধ একটা ভরসা আছে। আমি জানি, দেখেছি, আমি ঠাকুরকে কোনো কিছু বললে না আমি একটা আলাদা রকম শান্তি পাই। অন্যান্য মানুষকে বলে সেই শান্তিটা পাই না। অন্যান্য মানুষকে যদি নিজের দুঃখের কথা বলি তারা অট্ট হাসি হাসে বা পিঠ পিছনে কথা বলে পিএনপিসি করে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভগবান কিন্তু কারোর কাছে পিএনপিসি করতে চায় না। একটা মনের কথাও শেয়ার করা হয় আর মনের মধ্যে অনেকখানি শান্তিও থাকে।
তো এখানে বৃষ্টি হচ্ছিল, বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে আমাদের প্রীতমই সব কিছু আমাকে কাটাকুটি করে দিল, আমি শুধু রান্নাটা করলাম। আর এদিকে আটাটাও মেখে দিয়েছিল, বিলেও দিচ্ছিল, আমি লুচিগুলো ভাজছি। আর জানো তো সত্যি বলতে আমার কষ্ট হয় গরমে, কিন্তু আমার স্বামী আমার ছেলে খুব ভালো গো, আমার কষ্টগুলো বোঝে। তো এখানে বারবার করে এসে আমাকে বলছে মা একটু জল দেবো, মানে সবাই আমার নিয়ে চিন্তা করে, জানে যে এই গরমটা পড়া মানে মায়ের খুব কষ্ট হয়। আর এখানে আমি ওকে বকা দিচ্ছিলাম, তার কারণ জানো তো লুচি ভাজতে ভাজতে আমারই প্রচণ্ড গায়ে তেল ছিট পেয়ে যায়। তো ও না একদম গ্যাসের সামনে আসলো, তো আমি ওকে ওইটাই বলছিলাম যে মুখটা নিয়ে গ্যাসের সামনে আসিস না, এখনই হাত পা পুড়ে যাবে, এখনই তোরই ব্যথা লাগবে। আজকে আমাদের রাতে একটু সিনেমা দেখার কথা আছে, কারণ কালকে প্রীতমের ছুটি আছে সেই কারণে। তো এখানে সম্পূর্ণ আটা লুচিগুলো আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর আটা লুচি খেতে এত মিষ্টি হয় না, শুধু শুধুই দেখবে খাওয়া যায়। এই যে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর প্রীতম না খুব সুন্দর মেখেছিল, প্রতিটা লুচি কিন্তু ভীষণ ভালো ফুলছিল। এখানে না সবার প্রথমে অর্ককেই খাবারটা দিয়ে দিয়েছি। অর্ক প্রথমেই বলে দিয়েছিল মা আমাকে দুটোর বেশি দেবেই না। আর লুচিগুলো একটু বড় বড়ই করেছিলাম, তো সেই কারণে বিশাল কিছু বড় বড় লাগেও নি। এখানে দেখো একদম কম মশলা, মানে মশলা নেই, একটুখানি ওই আদা রসুন যেটা দিয়েছিলাম থেতো করে সেটাই দেওয়া আছে, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। আর এইদিকে অর্ক না টিভির মধ্যে আমার ব্লগিং ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে। ওর টিভিতে বেশিরভাগ কার্টুন আর আমার ব্লগিং ভিডিওগুলোই ওর দেখা কাজ হচ্ছে। আসলে আজকে আমরা যখন না এসিটা দেখতে গেছিলাম, বাবা আমাদেরকে বললো যে একটা দোকান না 2-4টে দোকান ঘুরে দেখ, তারপরে একটা যে কোনো ডিসিশন নে। নাহলে জানো তো প্রথমে আমরা যে গোদরেজের এসিটা হয় ওটা নিয়েছিলাম। বাবা বললো গোদরেজের এসিটা না নিয়ে এখন 2-4টে দোকান দেখে তারপরে ভেবে চিন্তে কাজ কর। তো আমরা ভাবলাম 2-4টে দোকান দেখি। তারপরে 2-4টে দোকান ঘোরার পর আমাদেরকে সবাই একটা কথাই বললো গোদরেজ নেওয়ার থেকে ভোল্টাসটা নেওয়া ভালো, কারণ এর আগে আমি গোদরেজের এসি ইউজ করেছি, সার্ভিস খুব একটা খারাপ বলবো না, বাট খুব যে ভালো সেটাও বলবো না। এই যে এতগুলো লুচি হয়েছে, একদম কালকে সকালে টিফিনও হয়ে যাবে আমাদের। আর ঘরের খাবারের একটা আলাদা রকম শান্তি আছে, এটা আমি আগেও বলেছি এখনও বলেছি। আজকে চাইলেই বাইরে বেরিয়েছিলাম, বাইরে যে কোনো খাবার করে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু এসে পড়ে রান্না করে যা হোক তাড়াতাড়ির মধ্যে যেটা সুবিধা হলো সেটা বানিয়ে খাওয়া হচ্ছে এখন। আর সত্যি বলতে জানো তো ভীষণ তৃপ্তি করেও খেলাম। এছাড়া আমার আর প্রীতমের এখানে খাবারের প্লেট বাড়া হচ্ছে, এখানে প্রীতমের আছে, এখানে আমার আছে, বাকি যে আলু তরকারিটা আছে সেটা কালকের থেকে হয়ে যাবে। আর যারা আমাদেরকে বলো এই গরমে তোমাদের খাওয়া দাওয়া তো কম হয় না, তাদেরকে বলি পৃথিবীতে মানুষ জন্ম যখন নিয়েছি খেতে পড়তে কর্মও করতে হবে, ভালো ভালো কাজও করে যেতে হবে, পেট ভর্তি খাবারও খেতে হবে, মানুষকে খাওয়াতেও হবে। তো সব কিছু নিয়েই তো জীবনটাকে চালাতে হবে, একভাবে তো মানুষের জীবন চলে না। আর আমরা কিন্তু খেয়ে ঠিকঠাক হজম করতে পারি, তাই আমাদের কোনো সমস্যা হয় না। যাদের একটু হজমের সমস্যা হয় তাদেরকে বলবে একটু ভেবেচিন্তে খেয়েও, তাহলেই হবে। এখন বাজে প্রায় 12টার কাছাকাছি, এসে রান্না বান্না করতে তারপর সব গুছি এখন আমরা দুজন খেতে বসেছি। অর্ক ওইদিকে ঘুমিয়ে গেছে, আর এদিকে আমরা দুজন খাচ্ছিলাম আর একটা মুভি লাগিয়েছিলাম, সেই মুভিটাও দেখছিলাম। আমি কিন্তু আমার প্লেটে খাবার নিয়েছি, তারপরও প্রীতমের একটা খুব বাজে অভ্যেস, আমাকে ওর প্লেট থেকে খাইয়ে দেবে আর অমনি করে অনেকটা বেশি খাওয়া হয়ে যায় নিজের প্লেটের খাবার নিয়ে সব কিছু। তো আজকে এই ভিডিওটা আমাদের না এইটুকুই ছিল জানো তো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো।